প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো এই কামনাই করি। আমি আলমগীর হোসেন মজুমদার এমএসসি। আজকে পদার্থবিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা কি নিয়ে আলোচনা করব। প্রতিফলন সংক্রান্ত কিছু রশ্মিচিত্র অঙ্কন আছে। এগুলো আসলে পরীক্ষায় প্রতি বছরেই একটি রশ্মিচিত্র অঙ্কন এসে থাকে। তো দেখতে থাকো আমার এই ক্লাসটি। অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে বসে যাবে এবং প্রয়োজনীয় ক্যালকুলেশন করার চেষ্টা করবে এবং জ্যামিতিক চিত্রগুলো অঙ্কন করার চেষ্টা করবে। তো দেখো তাহলে আমরা আজকের ক্লাসটি শুরু করি। দেখো এখানে প্রতিফলক পৃষ্ঠ আছে, এটি সমতল এবং মসৃণ পৃষ্ঠ তুমি দেখতে পাচ্ছ। এখানে আলোক রশ্মিগুলো আপতিত হচ্ছে, এগুলো কিন্তু সমান্তরালে আলোক রশ্মিগুলো আপতিত হয়ে কিন্তু সমান্তরালে প্রতিফলিত হয়ে চলে যাচ্ছে। তারপর দেখো আরও একটি প্রতিফলক পৃষ্ঠ। এখানে এই প্রতিফলক পৃষ্ঠটি কিন্তু সমতল নয়, এটি খাঁজ কাটা, অর্থাৎ এটি অনিয়মিত একটি প্রতিফলক পৃষ্ঠ। তো এখানে কিন্তু দেখো সমান্তরাল রশ্মিগুচ্ছগুলো সমান্তরালে না গিয়ে কিন্তু অসমান্তরালে নির্গত হয়ে গেল। তারপর দেখো আমরা আমাদের মূল পার্টে চলে এসেছি, আমাদের আজকে রশ্মিচিত্র অঙ্কন। তো এই ক্ষেত্রে আমাদের দেখো আমাদের রশ্মিচিত্র অঙ্কনে কিছু নিয়মাবলী থাকে। আমার এখানে 3টি নিয়মে আমি লিপিবদ্ধ করেছি এবং এগুলোই কিন্তু কাজে লাগবে তোমাদের। দেখো প্রথম নিয়মটি হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ কিন্তু প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে। তো সেটি আমরা দেখার চেষ্টা করি। এটি একটি অবতল দর্পণ আমরা কল্পনা করে নিলাম, এটি হচ্ছে তার প্রধান অক্ষ। তো দেখো এখানে সি এবং এফ আমরা দেখতে পাচ্ছি। এই যে সি হচ্ছে বক্রতার কেন্দ্র এবং এফ হচ্ছে প্রধান ফোকাস। এখন দেখো এখানে একটি বস্তু এভাবে আছে, এই বস্তুটি থেকে আলো নিঃসৃত হবে। দেখো আমি একটি আলোক রশ্মি সমান্তরালে চিন্তা করলাম। এই যে দেখো এটি হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি, এটি কিন্তু আপতিত হয়ে প্রতিফলনের পরে কিন্তু দেখো প্রধান ফোকাস দিয়ে নির্গত হয়ে গেল। তারপর আরেকটি আলোক রশ্মিগুচ্ছ আমি প্রধান অক্ষ বরাবর দেখো চিন্তা করলাম, অর্থাৎ বক্রতার কেন্দ্র বরাবর এবং প্রধান অক্ষের বরাবর, এটি কিন্তু একই পথে নির্গত হবে, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। তারপর দেখো আরেকটি আলোক রশ্মিগুচ্ছ আমরা প্রধান ফোকাস দিয়ে কিন্তু নির্গত করলাম, সেই আলোক রশ্মিটি কিন্তু প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হয়ে যাবে। যে দেখো তাহলে প্রধান অক্ষের সমান্তরালে যে আলোক রশ্মিটি আপতিত হয়েছিল সেটি প্রধান ফোকাস দিয়ে চলে গেল, আবার প্রধান ফোকাস দিয়ে যে আলোক রশ্মিটি নির্গত হয়েছে সেটি কিন্তু প্রধান অক্ষের সমান্তরালে চলে গেল। তারপর দেখো বক্রতার কেন্দ্র দিয়ে যদি কোনো আলোক রশ্মি গমন করে তাহলে সেটা একই পথে ফিরে আসবে, সেটি তোমরা খেয়াল রাখবে। তাহলে এই যে বক্রতার কেন্দ্র সি দিয়ে আলোক রশ্মিটি যে পথে আপতিত হলো আবার একই পথে কিন্তু সেই প্রতিফলিত হয়ে চলে আসবে। তাহলে এই যে 3টি নিয়ম, প্রথম নিয়মটি ছিল প্রধান অক্ষের সমান্তরাল আপতিত রশ্মি প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে। দ্বিতীয় নিয়মটি ছিল বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত রশ্মি একই পথে প্রতিফলিত হবে। আবার তৃতীয় নিয়মটি দেখো প্রধান ফোকাস দিয়ে আপতিত রশ্মি কিন্তু প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে। এই হচ্ছে আমাদের আসলে রশ্মিচিত্র অঙ্কনের নিয়মাবলী। তো রশ্মিচিত্র অঙ্কন করতে গেলে এই 3টি পয়েন্ট তোমাকে অবশ্যই জানতে হবে, এই 3টি পয়েন্ট অবশ্যই তুমি মনে রাখবে। তারপর দেখো আমরা এই যে দেখো এখানে একটি লেন্স দর্পণ দেখা যাচ্ছে, সেটি নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো অবতল দর্পণ। এখানে দেখো প্রধান অক্ষের সমান্তরালে অসংখ্য আলোক রশ্মি এরকমভাবে আপতিত হয়ে কিন্তু দেখো প্রতিফলনের পর একটি বিন্দুতে এসে মিলিত হয়েছে, সেটিকে আমরা প্রধান ফোকাস বলে থাকি। তো রশ্মিচিত্র অঙ্কনের নিয়মাবলীটি আমি আবারও দেখাচ্ছি। এখানে দেখো এটি একটি উত্তল দর্পণ, তোমরা দেখতে পাচ্ছ। এই যে দেখো অবতল পৃষ্ঠে কিন্তু প্যারা লাগানো আছে আর এখানে কিন্তু উত্তল পৃষ্ঠে প্যারা লাগানো আছে। তাহলে এখানেও দেখো প্রধান অক্ষের এই যে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছগুলো নির্গত হয়ে অন্যদিকে চলে যাচ্ছে। এই রশ্মিগুলোকে পিছনের দিকে টেনে দিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছ তোমরা এক বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয়। তারপর দেখো আমরা রশ্মিচিত্র অঙ্কন করার চেষ্টা করব। রশ্মিচিত্রের অবতল দর্পণে 3 ধরনের রশ্মিচিত্র পরীক্ষা এসে থাকে, এসএসসি পরীক্ষা এবং যে কোনো পরীক্ষায়। এর মধ্যে প্রথমটি হচ্ছে বস্তুর অবস্থান এফ ও পি এর মাঝে অবস্থিত, অর্থাৎ বস্তুটি প্রধান ফোকাস এবং মেরু এর মাঝে অবস্থিত হবে। তো এই ক্ষেত্রে দেখো আমরা রশ্মিচিত্রটি কীরকম হবে আমরা একটু দেখে নিচ্ছি। আমরা অবশ্যই এটি অঙ্কন করিয়ে দেব তোমাদেরকে, খাতা কলমে আমি অঙ্কন করিয়ে দেব, জাস্ট তুমি একটু দেখে নাও। এখানে এই যে দেখো এটি হচ্ছে দর্পণের প্রধান ফোকাস এফ, এটি হচ্ছে তার কেন্দ্র সি, এই হচ্ছে মেরু,
এটাকে আমরা পি দ্বারা প্রকাশ করি। দেখো এফ ও পি এর মাঝামাঝি বস্তুটি যখন আমরা রেখে দিলাম, তখন দেখো এই যে বস্তু থেকে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে কিন্তু চলে আসলো এখানে, তারপর এটি প্রতিফলিত হয়ে কিন্তু প্রধান ফোকাস দিয়ে চলে গেল। আমরা একটু আগে যে নিয়মটি পড়েছিলাম, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলিত হয়ে কিন্তু প্রধান ফোকাস দিয়ে নির্গত হবে। আরেকটি আলোক রশ্মি আমরা প্রধান বক্রতার কেন্দ্র দিয়ে আমরা চিন্তা করলাম, ধরো এখান থেকে এই বস্তু থেকে এই পথে একটি আলোক রশ্মি এসেছে, সেই আলোক রশ্মিটি কিন্তু প্রতিফলনের পরে কিন্তু একই পথে ফিরে আসবে। তাহলে আমরা দুটি আলোক রশ্মি এখানে কল্পনা করলাম। একটি হচ্ছে আমাদের প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি, সেটি প্রধান ফোকাস দিয়ে নির্গত হবে। আরেকটি হচ্ছে বক্রতার কেন্দ্র বরাবর আপতিত রশ্মি, সেটি কিন্তু একই পথে ফিরে আসবে। তো দেখো এই রশ্মিগুলোকে কিন্তু এদিকে টানলে তুমি, অর্থাৎ যেদিকে প্রতিফলিত হয়েছে ওই দিকে টানলে কিন্তু তুমি এগুলা কোথাও মিলিত হবে না। দেখো এগুলো কিন্তু দূরত্বটি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তো এই রশ্মিগুলোকে আমরা পিছনের দিকে টেনে দিলে দেখো এই যে এই বিন্দুতে এসে মিলিত হবে। তাহলে এই যে আই বিন্দু, এই আই বিন্দু থেকে এই বি বিন্দু পর্যন্ত এই যে এটি একটি বস্তু, লক্ষ্য বস্তু আমরা যদি অঙ্কন করি না, এটি হচ্ছে এই বস্তুটির ওই বস্তুটির অবাস্তব প্রতিবিম্ব, এবং এটির আকৃতিটি আমরা দেখতে পাচ্ছি। নিশ্চয়ই বস্তুর থেকেও এই প্রতিবিম্বের আকৃতি বড়, এবং দর্পণের পিছনে যেহেতু আছে তাহলে এটা অবাস্তব। তাহলে বিম্বটির প্রকৃতি হচ্ছে সেটি অবাস্তব, লক্ষ্যবস্তুর থেকেও বড় এবং দর্পণের পিছনে অবস্থিত। তো তোমরা এটি বুঝতে পারতেছো নিশ্চয়ই। তারপর দেখো আমরা এই যে চিত্রটিকে এখানে আবার একটু দেখানো হয়েছে। তারপর দেখো দ্বিতীয় অবস্থানটি, আমরা কিন্তু এই সবগুলো কিন্তু আমরা অঙ্কন করে দেখাবো একটু পরেই, তোমরা জাস্ট একটু এটা ধারণাটা নিয়ে নাও। দেখো তারপর সি ও এফ এর মাঝে যদি বস্তু হয় এরকম তখন চিত্রটি হবে। দেখো এই যে সি হচ্ছে এটি বক্রতার কেন্দ্র, এফ হচ্ছে প্রধান ফোকাস। তো সি ও এফ এর মাঝামাঝি এই যে ফি কিউ একটি বস্তু, এখান থেকে একইভাবে আমরা প্রধান অক্ষের সমান্তরাল একটি আলোক রশ্মি আমরা আপতিত হবে, সে আপতিত রশ্মিটি কিন্তু প্রধান ফোকাস দিয়ে নির্গত হয়ে যাবে। অনুরূপভাবে আরেকটি আলোক রশ্মি দেখো বক্রতার কেন্দ্র দিয়ে কিন্তু আপতিত হয়েছে, সেটি নির্গত হবে কিন্তু একই পথে নির্গত হয়ে যাবে, অর্থাৎ প্রতিফলিত হবে একই পথে। তো এই রশ্মিগুলো দেখো এই বিন্দুতে এসে মিলিত হয়েছে। তো দেখো এখানে এই যে ফি প্রাইম কিউ প্রাইম, এটি হচ্ছে তার এই ফি কিউ বস্তুর প্রতিবিম্ব। তাহলে এক্ষেত্রে প্রতিবিম্বটি কীরকম আমরা দেখতে পাচ্ছি। প্রতিবিম্বটি দেখো লক্ষ্যবস্তু থেকে নিশ্চয়ই বড়, আর যেহেতু এটি দর্পণের সামনে গঠিত হয়েছে নিশ্চয়ই এটি বাস্তব, এবং যেহেতু এটি প্রধান অক্ষের নিচে গঠিত হয়েছে তাহলে এটি উল্টো হবে, আমরা এটি খেয়াল রাখবো। তাহলে প্রধান অক্ষের নিচে যদি প্রতিবিম্ব হয়ে থাকে সেটি উল্টো হবে, আর প্রধান অক্ষের উপরে যদি হয়ে থাকে সেটি হবে সোজা। তোমরা এই বিষয়টি খেয়াল রাখবে। তারপর দেখো এই প্রতিবিম্ব এটিকে আমরা আবার এভাবে দেখাচ্ছি। এই যে দেখো সি ও এফ এর মাঝে যদি বস্তু হয়ে থাকে তাহলে দেখো দুটি আলোক রশ্মি, একটি প্রধান ফোকাস দিয়ে যাচ্ছে সমান্তরালে নির্গত হচ্ছে, আবার একটি প্রধান অক্ষের সমান্তরালে যাচ্ছে প্রধান ফোকাস দিয়ে নির্গত হয়ে কিন্তু এটি এই বিন্দুতে মিলিত হচ্ছে। তো এই হচ্ছে আমাদের সি ও এফ এর মাঝামাঝি যখন বস্তু আমরা রাখবো তখন কেমন হবে প্রতিবিম্বের আকৃতি বা প্রকৃতি। তারপর দেখো আরেকটি অবস্থান আছে অবতল দর্পণের কেন্দ্রের বাহিরে যদি লক্ষ্যবস্তু অবস্থান করে সেক্ষেত্রে কীরকম হবে। দেখো এই যে দেখো কেন্দ্র হচ্ছে সি, প্রধান ফোকাস হচ্ছে এফ, তাহলে কেন্দ্রের বাইরে আমরা ফি কিউ একটি বস্তু স্থাপন করলাম। তো এই ক্ষেত্রে দেখো একইভাবে আমরা প্রধান অক্ষের সমান্তরাল একটি রেখা কল্পনা করলাম আলোক রশ্মি, সেটা আপতিত হয়ে এই দেখো প্রধান ফোকাস দিয়ে নির্গত হয়ে যাচ্ছে। আবার আরেকটি আলোক রশ্মি আমরা এই যে বক্রতার কেন্দ্র দিয়ে আমরা চিন্তা করলাম, এই বক্রতার কেন্দ্র দিয়ে যে আলোক রশ্মিটি যাবে সেটি কিন্তু একই পথে ফিরে আসবে। তো দেখো এই আলোক রশ্মি প্রতিফলিত রশ্মি দুটি কিন্তু এই যে এই বিন্দুতে ফি প্রাইম বিন্দুতে এসে মিলিত হয়েছে। তাহলে ফি প্রাইম কিউ প্রাইম হচ্ছে এই ফি কিউ বস্তুর বাস্তব প্রতিবিম্ব। কেন বাস্তব বললাম? যেহেতু এটি দর্পণের সামনে গঠিত হয়েছে, আর যেহেতু এটি প্রধান অক্ষের নিচে প্রতিবিম্বটি গঠিত হয়েছে তাহলে এটি নিশ্চয়ই উল্টো হবে এবং এটি বাস্তব হবে। দেখো এটি ফি কিউ আকৃতি, এটি কিন্তু কিছুটা ছোট, তাহলে আমরা বলবো এটি খর্বিত বা ছোট। তাহলে এই হচ্ছে আমার প্রতিবিম্বের আকৃতি। তাহলে একটি যদি তুমি অঙ্কন করতে পারো তাহলে নিশ্চয়ই অপর যে কোনো চিত্র তুমি অঙ্কন করতে পারবে। তারপর দেখো আমাদের এখানে আরেকটি রশ্মি চিত্র এখানে আমরা দেখিয়েছি, সেটি হচ্ছে প্রধান ফোকাসে যদি আমরা বস্তু রেখে দেই সেক্ষেত্রে কি হবে। সেক্ষেত্রে দেখো এই যে প্রধান ফোকাস সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রধান ফোকাস দিয়ে নির্গত হলো, আবার বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত রশ্মি কিন্তু একই পথে ফিরে এসে এই যে দেখো রশ্মিগুলো কিন্তু সমান্তরালে নির্গত হয়ে চলে যাচ্ছে, অর্থাৎ এখানে
প্রতিফলিত রশ্মিগুলো সমান্তরালে নির্গত হচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু কোনো রকমের এটি কোথাও মিলিত হওয়ার কোনো সম্ভাবনা নেই, তো এক্ষেত্রে মিলিত হবে না। তো এটি জাস্ট তোমাদের পরীক্ষায় 2 নাম্বার বা 1 নাম্বার জন্য আসতে পারে, তো সেটি অবশ্যই তোমরা দেখে নেবে। তো আমাদের রশ্মিচিত্র অঙ্কনটি আমরা এখন দেখে নেব। তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে পেন্সিল কম্পাস দিয়ে আমার সাথে সাথে তোমরা অঙ্কন করবে, আমি এক্ষুনি দেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দর্পণে লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব অঙ্কনটা দেখাচ্ছি। তো দেখো, এখানে সাধারণত বোর্ড পরীক্ষায় পর্যন্ত 4 ধরনের প্রতিবিম্ব অঙ্কন এসেছিল। এর মধ্যে অবতল দর্পণে 3 ধরনের। এর মধ্যে একটি হচ্ছে এরকম, ফোকাস দূরত্ব 16 সেন্টিমিটার হলে দর্পণের 5 সেন্টিমিটার দূরে বস্তুর অবস্থান। অর্থাৎ আমরা এখানে একটি অবতল দর্পণ এঁকে নিয়েছি, এটি অবতল। এইখানে সবগুলো আমরা অবতল দর্পণের ক্ষেত্রে দেখাবো। তো দেখো, আমরা একটি অবতল দর্পণ অঙ্কন করে নিয়েছি, এম ফি এম প্রাইম। তো এটিতে আমরা দেখো এই প্রধান অক্ষটি আমরা এঁকে নিলাম, এটি হচ্ছে তার প্রধান অক্ষ। এই প্রধান অক্ষের আমি এখানে মনে করলাম যে আমার এফ অর্থাৎ প্রধান ফোকাসটা অবস্থিত। ঠিক প্রধান ফোকাস থেকে সমদূরত্বে আমাদের বক্রতার কেন্দ্রটি অবস্থিত। তো এখানে 16 সেন্টিমিটার হচ্ছে ব্যাসার্ধ, তার অর্থ হচ্ছে সি থেকে ফি দূরত্ব হচ্ছে এই সি ফি সমান হচ্ছে 16 সেন্টিমিটার। তাহলে এই এফ এর দূরত্ব কত হবে? যদি সি ফি এবং ফি এফ হচ্ছে সমান দূরত্ব, অর্থাৎ আমরা জানি যে বক্রতার কেন্দ্র এবং ফি এর মাঝামাঝি এফ অবস্থান করে, অর্থাৎ মেরু ও বক্রতার কেন্দ্রের মাঝামাঝি এফ অবস্থান করে। তাহলে সিফি এবং পিএফ হচ্ছে সমান। তাহলে আমরা যেহেতু সিফি সমান হচ্ছে 16 সেন্টিমিটার, তাহলে পিএফ সমান কত? নিশ্চয়ই এখানে বুঝতে পারতেছো তোমরা, 16/2 সমান 8 সেন্টিমিটার। তো দেখো, তাহলে বস্তুর অবস্থান কোথায়? 5 সেন্টিমিটার। তাহলে এই পিএফ যদি 8 সেন্টিমিটার হয়ে থাকে, তাহলে বস্তুর অবস্থান কত? 5 সেন্টি। তাহলে কোথায় হবে বস্তুর অবস্থানটি? নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো, পি এবং এফ এর মাঝামাঝি। তাহলে আমি এখানে এই বস্তুটির অবস্থান আমি দিয়ে দিলাম, এখানে কোথাও বস্তুটির অবস্থান, এখানে বস্তুটি আমি স্থাপন করলাম, এ বি বস্তুটি আমি স্থাপন করলাম। এখন এই এ বি বস্তু থেকে একটি রশ্মি, আমরা সবসময় দুটি রশ্মি অঙ্কন করার চেষ্টা করব। একটি হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি, আর একটি হচ্ছে বক্রতার কেন্দ্র বরাবর রশ্মি, অথবা প্রধান ফোকাস দিয়ে যেই আপতিত রশ্মি। তো আমরা প্রধান ফোকাস দিয়ে একটি রশ্মি কল্পনা করব। এটি হচ্ছে প্রধান ফোকাস দিয়ে প্রধান অক্ষের সমান্তরাল আপতিত রশ্মি। এটি নিশ্চয়ই তোমরা জানো, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে, প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে, প্রধান ফোকাস দিয়ে। তারপর আরেকটি আলোক রশ্মি আমরা চিন্তা করব বক্রতার ব্যাসার্ধ বরাবর। তো এটি যদি তুমি সুবিধার জন্য তুমি যদি একটু পিছনের দিকে টেনে নাও, আর যেহেতু এই ক্ষেত্রে প্রতিবিম্বটি অবাস্তব হয়ে যাবে, আমি একটু টেনে নিলাম। তারপর বক্রতার কেন্দ্র বরাবর আরেকটি আলোক রশ্মি আমরা এঁকে নেব। দেখো, এই যে বক্রতার কেন্দ্র বরাবর এই আলোক রশ্মিটি যাবে, এই আলোক রশ্মিটি আমরা জানি বক্রতার কেন্দ্র বরাবর যেটি যাবে সেটি আবার কিন্তু একই পথে কিন্তু প্রতিফলিত হবে, সেটি আমরা জানি। তাহলে বক্রতার কেন্দ্র বরাবর যে রশ্মি সেটি আবার একই পথে প্রতিফলিত হবে। এই যে দেখো, এই রশ্মিটি যে পথে আপতিত হবে ঠিক একই পথে সে প্রতিফলিত হবে। এখন এই রশ্মিটি দেখো, এই দুটি রশ্মিকে পিছনের দিকে যে আমরা টেনে দিই এভাবে, এগুলা কখনোই মিলিত হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু এগুলোকে যদি আমি পিছনের দিকে টেনে দেই, এই যে পিছনের দিকে টেনে দেই, তাহলে দেখো এখানে কোথাও এসে সে মিলিত হয়েছে। তো দেখো, তাহলে আমরা একটি সমান্তরাল রশ্মিগুচ্ছ আপতিত হয়ে প্রতিফলনের পরে দেখো প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয়েছে। অপর একটি আলোক রশ্মি, এই যে দেখো ঠিক বক্রতার কেন্দ্র বরাবর সে আপতিত হয়েছে, আবার একই পথে সে ফিরে আসছে আমরা জানি। তাহলে এই দুটি রশ্মি এদিকে টেনে দিলে কখনোই মিলিত হওয়ার সম্ভাবনা নেই। দেখো, এদিকে কখনোই মিলিত হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু এই রশ্মিগুলোকে পিছনের দিকে টেনে দিলে দেখো আমাদের এই বিন্দুতে মিলিত হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা এই অবস্থা, এখানে এই যে একটি
বস্তু আমরা এঁকে নেব। এটি হচ্ছে এই এবি বস্তুর প্রতিবিম্ব এ প্রাইম বি প্রাইম। তাহলে দেখো এটি দর্পণের পিছনে অবস্থিত এবং এই মূল বস্তু থেকে সেটি একটু বড়, তাহলে এটি বিবর্তিত আমরা বলতে পারবো। তাহলে অবস্থান বস্তু দর্পণের প্রতিবিম্বের অবস্থান হচ্ছে দর্পণের পিছনে অর্থাৎ অবাস্তব। আমরা জানি দর্পণের পিছনে যত বিম্ব গঠিত হবে সবগুলি অবাস্তব এবং যেহেতু এটি দেখো এই বস্তুটির চেয়ে প্রতিবিম্বটি বড়, তাহলে এটি বিবর্ধিত, ঠিক আছে। এবং এটি দেখো অবাস্তব, বিবর্ধিত এবং দর্পণের পিছনে অবস্থিত। তো আশা করি এটি বুঝতে পেরেছ। সবসময় এই ক্ষেত্রে তোমরা দুটি রশ্মিচিত্র অঙ্কন করবে। তারপর দেখো এফ ও সি এর মাঝামাঝি যদি লক্ষ্যবস্তুর অবস্থান হয়, অর্থাৎ প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝামাঝি যদি হয়ে থাকে, তাহলে আমরা কি করব? আমরা এঁকে নিলাম এই যে এম প্রাইম হচ্ছে একটি দর্পণ, তো এটার এই হচ্ছে ফি মেরু। তো আমরা এখানে প্রধান ফোকাস এফ দিয়ে নিলাম, প্রধান ফোকাস থেকে ঠিক সমদূরত্বে আমরা সিটি এঁকে নিলাম। তারপর দেখো বলছে সিওএফ এর মাঝামাঝি এখানে কোনো এক অবস্থানে একটি বস্তু আছে। তো সেই বস্তুটির ক্ষেত্রে আমরা আগের মতো ঠিক আমরা রশ্মিচিত্র অঙ্কন করব। দেখো প্রধান অক্ষের সমান্তরাল একটি আলোকরশ্মি আপতিত হবে, প্রতিফলনের পর কিন্তু সেটি প্রধান ফোকাস দিয়ে চলে যাবে, প্রধান ফোকাস দিয়ে নির্গত হবে। এটি তোমরা সবসময় খেয়াল রাখবে, এই যে প্রধান ফোকাস দিয়ে নির্গত হবে। আরেকটি আলোকরশ্মি প্রধান ফোকাস দিয়ে কিন্তু আমরা আপতিত হবে। প্রধান ফোকাস দিয়ে যদি আপতিত হয় তাহলে প্রতিফলনের পর আমরা জানি প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে, এই যে দেখো প্রধান অক্ষের সমান্তরালে এটি নির্গত হবে। এই তথ্যগুলো তোমরা অবশ্যই খেয়াল রাখবে। তাহলে দেখো এগুলোকে আমরা এই যে এই বিন্দুতে কিন্তু এটি মিলিত হয়ে গেছে, এই যে এই বিন্দুতে মিলিত হয়েছে এবং এই প্রতিবিম্বটি এরকম হবে। দেখো এখানে যেহেতু দর্পণের অর্থাৎ প্রধান অক্ষের যদি উপরে প্রতিবিম্ব গঠিত হয় তাহলে প্রতিবিম্বটি সোজা হবে। দেখো এই যে সোজা, এই হচ্ছে সোজা প্রতিবিম্ব। আর যদি প্রধান অক্ষের নিচে হয় তাহলে কিন্তু উল্টো হবে, এটা খেয়াল রাখবে সবসময়। তাহলে দেখো এই যে রশ্মিচিত্র দুটি আমাদের এই যে এখানে বিন্দিত হয়েছে, আমি যদি এটিকে এ ভি বলি তাহলে এখানে এ প্রাইম বি প্রাইম হচ্ছে তার প্রতিবিম্ব। তাহলে এই প্রতিবিম্বটি দর্পণের সামনে অবস্থিত, এই লক্ষ্যবস্তুর থেকে একটু বড়, তার অর্থ হচ্ছে বিবর্ধিত। তাহলে বিবর্ধিত দর্পণের সামনে বাস্তব, নিশ্চয়ই দর্পণের সামনে যেহেতু অবশ্যই বাস্তব হবে। এবং সেটি দেখো অবস্থানটি কোথায়? অবস্থানটি হচ্ছে প্রধান ফোকাস বক্রতার কেন্দ্রের বাহিরে কিন্তু অবস্থান। তো এটি আশা করি বুঝতে পেরেছ, বক্রতার কেন্দ্রের বাইরে অবস্থান। তো দেখো তাহলে আমরা এখানে যেই লক্ষ্যবস্তু রেখেছিলাম সিওএফ এর মাঝামাঝি, তাহলে এটি কি হলো? এটি দেখো লক্ষ্যবস্তুর প্রতিবিম্বটি কোথায় গঠিত হলো? বক্রতার কেন্দ্রের বাহিরে এবং মূল বস্তুর থেকে বিবর্ধিত এবং বাস্তব, যেহেতু দর্পণের সামনে অবস্থিত অবশ্য বাস্তব এবং সেটি দেখো সি এর বাহিরে অবস্থিত। তো দেখো তারপর আমরা বক্রতার ব্যাসার্ধের বাহিরে যদি বস্তু রাখি, যে আমরা বক্রতার ব্যাসার্ধের বাহিরে এরকম একটি বস্তু রাখতাম, এই যে সি এফ এবং এফি মেরু। তো বক্রতার ব্যাসার্ধের বাইরে এই যে সি এর বাইরে আমরা একটি বস্তু রাখলাম, সেটি থেকে আমরা একইভাবে আমরা রশ্মিচিত্র অঙ্কন চেষ্টা করি। দেখো প্রধান অক্ষের সমান্তরাল একটি আলোকরশ্মি আমরা দর্পণে ফেলে তারপর সেটি কোন দিক দিয়ে প্রতিফলিত হবে নিশ্চয়ই তোমরা জানো, সেটি প্রধান ফোকাস দিয়ে নির্গত হবে। তারপর প্রধান ফোকাস দিয়ে একটি আলোকরশ্মি আমরা দর্পণে ফেলব, যে প্রধান ফোকাস দিয়ে একটি আলোকরশ্মি যাবে, তারপর সেটি দেখো প্রধান অক্ষের সমান্তরালে কিন্তু নির্গত হবে, এই যে দেখো প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হয়েছে। দেখো এই প্রতিফলিত রশ্মি দুটি কিন্তু মিলিত হয়েছে। তোমরা অবশ্যই তীর চিহ্ন ব্যবহার করবে, তীর চিহ্ন ব্যবহার না করলে কিন্তু এটিতে নাম্বার দেওয়া হবে না, অবশ্যই তোমরা খেয়াল রাখবে এটি। তো দেখো এই প্রতিফলিত রশ্মি দুটি, দেখো এই যে প্রতিফলিত রশ্মি, এই যে এই দুটি প্রতিফলিত রশ্মি কিন্তু এখানে এসে মিলিত হয়েছে। তো এখানে যেহেতু এটি দর্পণের প্রধান অক্ষের নিচে, তাহলে সেটি উল্টো হবে। তো দেখো প্রতিবিম্বটির অবস্থান কোথায়?
সিওএফ এর মাঝে এবং এটি দেখো মূল লক্ষ্যবস্তু থেকে কিন্তু ছোট, তাহলে এটিকে আমরা বলবো খর্বিত লক্ষ্যবস্তু প্রতিবিম্ব। এবং এটি দেখো দর্পণের সামনে নিশ্চয়ই, তাহলে এটি বাস্তব প্রতিবিম্ব, খর্বিত। এবং এটি কিন্তু দেখো আকৃতিতে ছোট এবং অবস্থান হচ্ছে সিওএফ এর মাঝামাঝি। তো এটি তারপর নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, তোমরা অবশ্যই অঙ্কন করবে। তো প্রত্যেক ক্ষেত্রে দেখো আসলে খুব সহজভাবে আঁকা হয়েছে। ঠিক একইভাবে তোমরা দর্পণের যে কোনো লেখচিত্র অঙ্কন করেই তোমরা অবশ্যই পারবে। তো আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, কমেন্টস করবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, তারাও যাতে এই ক্লাসটি দেখে উপকৃত হতে পারে। তো ভালো থেকো, দেখা হবে নতুন কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।